চা বানিয়ে আনতে মাত্র কয়েক মিনিট দেরি হওয়াতেই পুরোটা চা ফুলের মুখ বরাবর ছুঁড়ে মারল তারই মামাতো ভাই। ফুল নিজেকে বাঁচানোর প্রয়াসে হাত দিয়ে মুখ ঢেকে নিল, তবুও শেষ রক্ষা হলো না। বেশ কিছুটা গরম চা তার বাম গালের উপর আছড়ে পড়ল। কখন বলেছিলাম চা বানিয়ে আনতে? কথার তীক্ষ্ণতায় ফুল আড়ষ্ট হয়ে দুপা পিছিয়ে গেল, কম্পিত কণ্ঠে বলল, 25 মিনিট আগে। সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি রাগে অগ্নিমূর্তি রূপ ধারণ করল। হাতে থাকা কাপটি ছুঁড়ে ফেলে দিয়ে গম্ভীর কণ্ঠে দ্বিমত পোষণ করে বলল, নো, ইউর রং। ঠিক 32 মিনিট আগে আমি তোকে চা বানিয়ে আনতে বলেছিলাম। চা বানাতে কতক্ষণ লাগে? আমি আসলে একদম চুপ, ইডিয়টের মতো আমতামতা করবি না। যেটা জিজ্ঞেস করেছি সেটার আনসার দে। ফুল ডান হাত বাম গালে ঠেকিয়ে মিনমিনে গলায় বলল, গ্রিন টি বানাতে 5 মিনিট, ব্ল্যাক টি বানাতে 10 মিনিট, আইস টি বানাতে 15 মিনিট। আমি কোনটি চেয়েছিলাম? ব্ল্যাক টি। তুই কত মিনিট লেট করেছিস? ফুল হাত কচলাতে লাগলো, বাম গালটা যেন জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। বুঝেছি, তুই আজকে মার খাওয়ার প্রস্তুতি নিয়ে এসেছিস। যুবকটি কয়েক পা এগিয়ে গিয়ে ফুলের হাত মুচড়ে ধরে গর্জে উঠল, জবাব দে, বলে তোর হাত ভেঙে গলায় ঝুলিয়ে রাখবো। ফুল কোমল চোখে যুবকটির দিকে তাকাতেই যুবকটি আর এক হাতে তার গাল জোড়া চেপে ধরল। ইউর ব্লাডি মিস্টেক। কত মিনিট লেট করেছিস বলছিস না কেন? ফুল এবার বহু কষ্টে উচ্চারণ করল, 22 মিনিট। যুবকটি টেবিলের উপরে থাকা লাঠিটি হাতে নিয়ে পুনরায় ফুলের সামনে এসে দাঁড়ালো, বাজখাই কণ্ঠে বলল, 22 মিনিট, দ্যাটস রাইট। এখন তুই শাস্তি পাওয়ার পালা, হাতে গিয়ে দে। ফুলের নেত্রপল্লব থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন। নিচে আপনার হবু বউয়ের মেহেন্দি অনুষ্ঠান চলছে, আপনিই তো বলেছিলেন আমি যেন তার হাতে মেহেন্দি দিয়ে দিই। হ্যাঁ, তো আমি এখনো বলছি মেলোর হাতে তুই মেহেন্দি দিয়ে দিবি। যদি একটু মিস্টেক হয় তাহলে তোর হাত ভেঙে ফেলবো আমি। ফুল টলমলে নয়নে যুবকটির দিকে তাকিয়ে বলল, আমার হাত দুটো তো আপনি সঠিক কন্ডিশনেই রাখবেন না, আমি কিভাবে মেহেদি দিয়ে দিব? সেটা তোর ব্যাপার, তুই কিভাবে দিয়ে দিবি সেটা আমি কিভাবে জানবো? ফুলের মাঝে অভিব্যক্তি না দেখে যুবকটি রাগ মিশ্রিত কণ্ঠে বলল, যে কয় মিনিট লেট করবি সেই কয় মিনিটের জন্য এক্সট্রা শাস্তি পাবি। এবার ডিসাইড কর। কথাটা শ্রবণগোচর হতেই ফুল কাঁপা কাঁপা হাত দুটো সামনে এগিয়ে দিল। মুহূর্তেই পুরো রুম জুড়ে ছড়িয়ে পড়ল ঠাস ঠাস শব্দ। লাঠি আর ফুলের হাতের ঘর্ষণের ফলে সৃষ্টি হওয়া শব্দগুলো বড়ই নিষ্ঠুর শোনালো। প্রতিটি আঘাত ফুলের অস্থিমজ্জা কাঁপিয়ে দিল। এক পর্যায়ে ফুল ব্যথা সইতে না পেরে ডুকরে কেঁদে ওঠে। ছেড়ে দিন উদ্যান ভাই। তার মুখ নিঃসৃত এই এক টুকরো বাক্য শুনে উদ্যানের হাত থেমে গেল। এদিকে ফুল বুঝতে পারল সে চরম ভুল করে ফেলেছে। What did you say? You bloody mistake? কিছু না মাস্টার, কিছু না, এবারের মতো ক্ষমা করে দিন। কিন্তু ক্ষমা তো তার কপালে নেই। লাঠির আঘাতে হাতে তালু ফেটে রক্ত ঝরতে লাগলো। চোখে অন্ধকার দেখলেও দাঁতে দাঁত চেপে সহ্য করে গেল। এছাড়া সে আর করবেই বাকি। তার মাথার উপর যে বাবা নামক বটগাছের ছায়া নেই, মা আছে, কিন্তু উদ্যানের সামনে দাঁড়ানোর সাহস তারও নেই। কোনো এক অজানা কারণে ফুলের মা উদ্যানের মুখোমুখি হয় না বললেই চলে। উদ্যান সন্তুষ্ট হয়ে গেলে তার হাত থেমে যায়। যা দূর হ আমার চোখের সামনে থেকে। ফুল হাতের উল্টো পিঠে চোখ মুছে রুম থেকে বের হতেই কেউ একজন তার কবজি ধরে টান দিল। ফুল চোখ তুলে তাকিয়ে দেখল উদ্যানের ছোট ভাই আবেশ তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ফুল এবার শব্দ করে কেঁদে উঠল। আবেশ ফুলকে নিজের রুমে নিয়ে এলো, তাকে বিছানায় বসিয়ে হাত জোড়ার সামনে আনলো। হাত দুটোর অবস্থা দেখে একটা ছোট্ট শ্বাস ফেলে উঠে গেল। ফার্স্ট এইড বক্স থেকে মেডিসিন এনে ফুলের হাতে আর গালে সযত্নে লাগিয়ে দিতে লাগলো। ফুল এক দৃষ্টিতে আবেশের দিকে তাকিয়ে আছে। এক ভাই আর এক ভাই থেকে কতটা আলাদা ভাবতেই অবাক লাগে। একজন রক্তাক্ত করেছে আর একজন মলম লাগিয়ে দিচ্ছে। কেন অবাধ্য হোস ডেভিলটার? তোমরা কেন বাঁচাতে আসো না আমায়? আবেশ ফুলের চোখে চোখ রাখলো। মম বারণ করেছে ডেভিলের ধারে কাছে যেতে, সেই জন্যই কিছু বলতে পারছি না।
কিন্তু আমার মনে হয় না এসব কিছু আমি বেশি দিন টলারেট করতে পারবো। ডেভিলটা 15 বছর পর কেন যে দেশে ফিরেছে কে জানে। আর তোর সাথে যে তার কোনো জন্মের শত্রুতা সেটাই বুঝতে পারছি না। আমার সাথে তো মনের ভুলেও কথা বলে না, তবে তোর সাথে ডেভিলগিরি না করলে যেন ওনার পেটের ভাত হজম হয় না। ফুল কিছু বলতেই যাবে, তার আগেই বড় দেওয়াল ঘড়ির প্রকট আওয়াজ ভেসে আসে। ফুল মনোযোগ সহকারে প্রত্যেকটা শব্দ গুণে বুঝতে পারে এখন 8টা বাজে। ব্যাপারটা বোধগম্য হতেই সে বসা থেকে উঠে দাঁড়ায়। তুমি নিচে যাবে না? আবেশ নাবোধক মাথা নাড়ে। ওই ডেভিলের মেহেন্দি অনুষ্ঠানে যোগদান করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। মাস্টার মেহেন্দি অনুষ্ঠানে উপস্থিত থাকবে না, তুমিও চলো না। আবেশ বিরক্তির সূচক শব্দ উচ্চারণ করে বলল। আমার সামনে মাস্টার বলবি না তো। ফুল আশেপাশে চোখ বুলিয়ে ফিসফিসিয়ে বলল। মাস্টার না মনস্টার, উন্মাদ্দা মনস্টার। বলেই ফিক করে হেসে উঠল। তার হাসির রিনিঝিনি শব্দে আবেশ পুলকিত নয়নে ফুলের দিকে তাকায়। মেয়েটা বড্ড বাচ্চা। উদ্যান আসার আগ পর্যন্ত এই রকমই কথায় কথায় হেসে উঠত, কিন্তু উদ্যান আসার পর যেন ফুলের হাসি বিলুপ্তির পথে। ফুল, এই ফুল। ডাক শুনে ফুল ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে দেখল তার মামি তাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছে। ফুল এগিয়ে গেল তার দিকে। জি মামি, বলো। উদ্যান আর আবেশের মা মাহবুবা সুলতানা তাড়াহুড়া করে বলল। নিচে সবাই তোর জন্য অপেক্ষা করছে। তুই নাকি মেলাকে মেহেন্দি দিয়ে দিবি বলেছিস। ফুল উপর নিচ মাথা নেড়ে হাঁটা ধরতে আবেশ বলে ওঠে। আর ইউ ক্রেজি ফুল, তোর হাতের এই অবস্থা নিয়ে কিভাবে মেহেন্দি দিয়ে দিবি? মাহবুবা সুলতানা অবাক চোখে ছেলের দিকে তাকায়। হাতের কোনো অবস্থার কথা বলছিস আবেশ? ফুল হাত জোড়া ওড়নার নিচে লুকিয়ে নিল। আবেশ এসে জোরপূর্বক হাত জোড়া মেলে ধরল। ফুলের হাতের অবস্থা দেখে মাহবুবা সুলতানা ভারী রেগে গেলেন। এ কি, ওর হাতের এই অবস্থা কিভাবে হলো? কিভাবে হবে আবার? তোমার অতি আদরের বড় ছেলে তেজিব উদ্যান খানজাদা, সে ছাড়া আর কে এত বড় স্পর্ধা দেখাবে? উদ্যানের নাম শুনে মাহবুবা সুলতানার চোখে মুখে জ্বলে ওঠার রাগ ধপ করে নিভে যায়। কি হলো মম, আজও কিছু বলবে না? তোমার ওই ছেলের প্রবলেমটা কি? কেন ফুলের সাথে এত রুড বিহেভ করছে? মাথায় গ্যাস্ট্রিক আছে নাকি? মাহবুবা সুলতানা কথাটা এড়িয়ে গিয়ে ফুলের উদ্দেশ্যে বলল। তুই এই অবস্থায় কিভাবে মেহেন্দি দিয়ে দিবি? ফুল শুষ্ক ঢোক গিলল। মাস্টার বলেছে আমি মেহেন্দি না দিলে উনি আবারও মারবেন আমায়। আবেশ বলে উঠল। বললেই হলো নাকি? আমি থাকতে আর কেউ তোকে মারতে পারবে না। দরকার হলে আমি তোকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। মাহবুবা সুলতানা চমকে তাকালো আবেশের দিকে। তোকে আগেও বলেছি উদ্যানের ব্যাপারে কিছুই বলবি না। এরপরেও যদি আমার কথা অমান্য করেছিস তাহলে আমাকে মম বলে ডাকার অধিকার হারিয়ে ফেলবি। কথাটা বলেই মাহবুবা সুলতানা হাঁটা ধরল। ফুলও মাথা নিচু করে তার পিছু পিছু চলে গেল। কথাটা বলেই মাহবুবা সুলতানা হাঁটা ধরল। ফুলও মাথা নিচু করে তার পিছু পিছু চলে গেল। ব্যান্ডেজ পেঁচানো হাত নিয়েই উদ্যানের হবু বউ মেলোকে মেহেন্দি দিয়ে দিচ্ছে ফুল। বাম হাতের তুলনায় ডান হাতে কয়েকটা কম আঘাত করেছিল উদ্যান। হয়তো মেহেন্দি দিতে হবে সেটা ভেবেই একটু করুণা করেছিল। আচ্ছা, এটাকে কি করুণা বলা চলে? উদ্যানের মাঝে কি আদৌ করুণা নামক অনুভূতি আছে? ফুল ঠোঁট চেপে সব যন্ত্রণা সহ্য করে মেহেন্দি দিয়ে দিচ্ছে। হাতটা অনবরত কাঁপছে। আমার হাতে কি হয়েছে? মেলোর প্রশ্নে ফুল মুখ তুলে তার দিকে তাকায়। মেলো নামের মেয়েটা অতিরিক্ত সুন্দর। অবশ্য কিছু সংখ্যক লোকের মতানুসারে যে যত বেশি ফর্সা সে তত বেশি সুন্দর। এটাই তো সৌন্দর্যের পরিমাপের মাপকাঠি, তাই না? সেই অনুযায়ী মেলোকে এক শব্দে সুন্দরী বলাই যায়। যদিও ফুলের কাছে মেলোকে শ্বেত রোগী বলে মনে হয়। যেখানে ফুলকে তার বান্ধবীরা অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে শ্বেত রোগী বলে খ্যাপায়, সেখানে মেলো তো তার চেয়ে কয়েক গুণ বেশি ফর্সা। সেই জন্য অবশ্য ফুল মেলোকে মূলো আর রসুন বলে ডাকে, যদিও সেটা সবার অগোচরে। হোয়াট হ্যাপেন? কি ভাবছো? ফুল এবার গাল ফুলিয়ে বলল। আপনার
বলতে আমাকে পানিশমেন্ট করেছে। মেলোর মুখটা পাংশুটে হয়ে গেল। উদ্যান যে কেন কথায় কথায় মেয়েটার গায়ে হাত তোলে সেটাই সে বুঝে উঠতে পারছে না। দেশে ফেরার পর থেকে উদ্যানের বিহেভিয়ার অত্যন্ত স্ট্রেঞ্জ লাগছে। এই উদ্যান তার পরিচিত দেহ নয়। তুমি তাকে বলনি যে আমার জন্যই তোমার চা নিয়ে যেতে লেট হয়েছে? বলার সুযোগটাই দেয়নি। মেলো প্রসঙ্গ পাল্টে বলল, এই পোশাকে আমি অকওয়ার্ড ফিল করছি। আর কতক্ষণ এভাবে জোকার সেজে বসে থাকতে হবে? ফুল একবার মেলোর পরনে ডিপ গ্রিন রঙের লেহেঙ্গার দিকে তাকালো। লেহেঙ্গার ডিজাইনটা সে আর তার মামি পছন্দ করেছিল। এটা তো এক্সক্লুসিভ এডিশনের লেহেঙ্গা, আপনার জন্য বিশেষভাবে তৈরি করানো হয়েছে। কাপড়টা তো অনেক সফট। ফুল থামে, তারপর বিরক্তি মিশিয়ে শুধায়, আপনার মনে হচ্ছে আপনাকে জোগাড়ের মতো লাগছে? ফুলের কথা বলার ধরন দেখে মেলো বুঝলো সে ভুলভাল কিছু বলে ফেলেছে। আমি সেভাবে বলতে চাইনি, এসব পড়ার এক্সপিরিয়েন্স নেই তো আমার, তাই আর কি। ফুল শ্বাস ফেলে নিজের কাজে মনোযোগ দিল, কিন্তু সে ঠিকঠাকভাবে মেহেন্দি দিতে পারছে না। ফুল, ওর দেখি। আচানক মামির গলা শুনে ফুল পাশ ফিরে তাকায়। মাহবুবা সুলতানা পাশে দাঁড়িয়ে থাকা দুজন মেহেন্দি আর্টিস্টকে দেখিয়ে বলেন, বাকিটা ওনারা দিয়ে দিবেন। ফুল শুষ্ক ঢোক গিলল। কিন্তু মাস্টার জানলে? মাহবুবা সুলতানা ফুলের বাহু ধরে টেনে তুললেন। আমি সামলে নেব। আর তুই নিজেও তো রেডি হোসনি, যা রেডি হ গিয়ে। ফুলের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে মাথা নেড়ে নিজের রুমে চলে গেল। রুমে এসে দেখল উদ্যান আর আবেশের খালাতো বোনেরা তার মেকআপ দিয়ে ইচ্ছামতো সাজুগুজু করছে। ড্রেসিং টেবিল যত্ন করে সাজিয়ে রাখা নামি দামি ব্র্যান্ডের মেকআপ আইটেমগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। এমন দৃশ্য দেখে ফুলের ভীষণ রাগ উঠল। রেগেমেগে কিছু বলতে যাবে তার আগেই আবেশের মেজো খালার মেয়ে সুনেহরা বলল, ফুল, কিছু মনে করো না। আসলে আমি ভুল করে মেকআপ আর অর্নামেন্টসের ব্যাগটা বাড়িতেই ফেলে এসেছি। ফুল জিজ্ঞাসা দৃষ্টিতে আবেশের ছোট খালার তৃতীয় মেয়ের দিকে তাকালো। মেয়ে দুটোর মধ্যে একজন ফুলের সমবয়সী হবে, আরেকজনের বয়স 13 হবে হয়তো। ফুলের চাহনি দেখে তারা দুজন জোরপূর্বক হাসলো। ফুলের সমবয়সী দেখতে মেয়েটা, যার নাম হলো মেহেক, সে বলল, তোমার মেকআপ আইটেমেরগুলো অনেক ভালো ব্র্যান্ডের, সেই জন্য আমরাও। এরই মাঝে আবেশের রুক্ষ কণ্ঠ ভেসে এলো, ভালো ব্র্যান্ডের হলেই কি অনুমতি ছাড়া অন্য কারো জিনিস ব্যবহার করতে হবে? হাতে থাকা মেডিসিনের ব্যাগটা টেবিলের ওপর রেখে আবেশ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। সুনেরা মেহেক আর মাহিরের উদ্দেশ্যে বলল, নিজেদের ভালো চাইলে যত দ্রুত সম্ভব এগুলো পূর্বের জায়গাতে গুছিয়ে রেখে এই রুম থেকে বের হ। আবেশের ধমক খেয়ে তিনজনেই সব কিছুই গোছাতে শুরু করলো। থাক আবেশ ভাই, আমার সমস্যা নেই, সাজতে দাও তাদেরকে। ফুলের কথা শুনে তারা তিনজন বেশ খুশি হলো। আবেশ একটা শ্বাস ফেলে ফুলের সামনে এসে দাঁড়ায়। মাঝে মাঝে প্রতিবাদও করতে হয় ফুল, সব কিছু সহ্য করতে নেই। আমি যার কাছ থেকে সব শিখেছি সে যে আমাকে প্রতিবাদ করতে শেখায়নি আবেশ ভাই। ফুফি আসেনি এখনো? ফুল জানে না কেন, কিন্তু তার গলা আটকে এলো। মায়ের কথা মনে পড়তে কান্না পেয়ে গেল। তার মা প্রায়ই উধাও হয়ে যায়, কোথায় যায় সে জানে না। আজকে সারাটা দিন সে মায়ের মুখটা পর্যন্ত দেখেনি। এই ব্যাপারে হাজারবার জিজ্ঞেস করলেও আজ অবধি কোনো উত্তর মেলেনি। বরাবরই তার মা রেহানা বেগম কথাটা এড়িয়ে গেছেন। আবেশ বোধহয় ফুলের মন খারাপ টের পেল। সে আলতো হাতে ফুলকে নিয়ে টেবিলের কাছে এলো। মেডিসিনের পাতা থেকে একটা ট্যাবলেট খুলে ফুলের হাতে ধরিয়ে দিল। এটা খেয়ে নে, ব্যথা কমে যাবে। আচমকাই ফুলের চোখ জোড়া ভরে উঠল। টুপ করে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আবেশ তার মুখটা দুই হাতের আঁচলায় নিয়ে আদুরে গলায় বলল, আমি ফুলের কান্না নয়, হাসি দেখতে চাই। ফুলের হাসি আমার ভীষণ প্রিয়। মুহূর্তেই ফুল কান্নার মাঝে হেসে উঠল। আবেশ ঘুরে যায় টেবিলের দিকে, জগ থেকে গ্লাসে পানি ঢেলে ফুলের হাতে দিয়ে বলে, খেয়ে রেস্ট নে। আবেশ রুম থেকে বেরিয়ে গেল। ফুল ট্যাবলেটটা খেয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। তার ভালো লাগছে না, তাই ভাবল সে আর রেডি হবে না।
নিচে যাওয়ার থেকে রেস্ট নেওয়াই উত্তম। ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। সে রেস্ট নেওয়ার লক্ষ্যে বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই মেহেক চিল্লিয়ে ওঠে, এই ফুল, তুমি এভাবে নেতিয়ে পড়ছো কেন? রেডি হবে না? ফুল কোলবালিশে মুখ গুজে বলল, না, আমার দায়িত্বটা মামি সামলে নিয়েছেন, আমার আর যাওয়ার প্রয়োজন নেই, তোমরা গিয়ে এনজয় করো। মেহেকের মুখটা ছোট হয়ে গেল। অভিমানী সুরে বলল, এটা কেমন কথা? তুমি হলে গিয়ে আমাদের গরু, তুমি না গেলে কিভাবে হবে? এহেন কথা শুনে ফুল মুখ তুলে সরু চোখে মেহেকের পানে তাকায়। মেহেকের সাথে এবার মাহিও তাল মেলালো। হ্যাঁ ফুল আপু, তুমি আমাদেরকে গাইড না করলে আমরা তো একদম নাচতে পারবো না, চলো না। সুনেরা মলিন গলায় বলল, তোমার মেকআপ প্রোডাক্টগুলো অনুমতি ব্যতীত ইউজ করার কারণেই কি তুমি রাগ করেছো? ফুল তড়িৎ গতিতে উঠে বসল। আরে না সুনের আপু, আমি কিছুই মনে করিনি, আসলে আমি হাতে ব্যথা পেয়েছি, তাছাড়া আমার শরীরটাও ভালো নেই। এবার তিনজনই ফুলকে জোর করতে লাগলো। প্লিজ ফুল, চলো, দরকার হলে আমরা তোমাকে রেডি হতে সাহায্য করব। কথাটা বলেই মেহেক ফুলের বাহু ধরে টানতে লাগলো। ফুল আর না করতে পারল না। বদ্ধ রুমের শীতল তাপমাত্রার মাঝেও শার্টলেস বসে আছে উদ্যান। পুরো নাম তেহজিব উদ্যান খানজাদা। মেক্সিকোতে 15 বছরের অধিক সময় কাটানোর ফলস্বরূপ তাকে কিছুটা মেক্সিকানদের মতো লাগে, যদিও জন্মগতভাবেই তার চোখজোড়া বাদামি রঙের। পুরোপুরি বাদামি নয়, বাদামি কালোর সংমিশ্রণ। কপালের ওপর ছড়িয়ে থাকা চুলগুলোর জন্য তার সেই চোখজোড়া সহসা পরিলক্ষিত হয় না। হানি স্কিন টোন, 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার সুঠাম দেহের অধিকারী। চোখে মুখে গাম্ভীর্যের ঠিকরে পড়েছে। মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে তার চোয়াল শক্ত হয়ে আসছে, আবার কখনো কখনো জিহ্বার অগ্রভাগ গালের ভেতরের দেয়াল স্পর্শ করছে। নিঃশব্দ রুম জুড়ে শুধু কিবোর্ডের প্রেসের আওয়াজ। হয়তো খুব গুরুত্বপূর্ণ কাজে ডুবে আছে সে। এরই মাঝে একদম হঠাৎ করে তীব্র গানের শব্দ ভেসে এলো। মনোযোগে বিঘ্ন ঘটতেই উদ্যানের হাতের আঙুল থেমে গেল। কিছুক্ষণ স্থির থেকে দৃষ্টি নিক্ষেপ করলো কাঠের তৈরি শক্তপোক্ত বন্ধ দরজার দিকে। মুহূর্তেই তার শক্ত চোয়াল পুনরায় দৃশ্যমান হলো। সে বেশ খানিকক্ষণ সেভাবেই থম মেরে বসে রইল, কিন্তু সময়ের ব্যবধানে সাউন্ড বক্সের আওয়াজ আরও বেড়ে গেছে। উদ্যান এবার বসা থেকে উঠে দাঁড়ালো। একটা ধূসর রাঙা শার্ট গায়ে জড়িয়ে ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। দোতলার সিঁড়ির কাছে আসতেই সে থেমে যায়। সামনেই আবেশ হাসি মুখে দাঁড়িয়ে আছে। আবেশের দৃষ্টি অনুসরণ করে উদ্যান বড় লিভিং রুমের দিকে তাকায়। সেদিকে তাকাতেই তার চাহনি নিগুড় হলো। নিচে যৌথভাবে নাচ পরিবেশন করছে ফুল, মেহেক, মাহি, সুনেহরা সহ আরও কয়েকজন মেয়ে। ফুলের পরনে সোনালি রঙা পার্টি ড্রেস। হাঁটু অবধি লম্বা চুলগুলো কার্ল করার ফলে চুলগুলো কোমরের কিছুটা নিচ অবধি গুটিয়ে এসেছে। ফুল গানের তালে নেচে উঠল। উদ্যান সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এরই মাঝেই আবেশ দ্রুত পায়ে নিচে নেমে ফুলের সাথে নাচতে লাগলো। নাচ শেষ হতেই চারপাশ থেকে করতালির আওয়াজ ভেসে আসে। ফুল তো আবেশের দিকে তাকিয়ে হাসছে, আর আবেশও তার হাসি মন ভরে দেখছে। অনবরত হাততালির আওয়াজে ফুল হাসতে হাসতে আশেপাশে তাকালো, কিন্তু আশেপাশে সবার হাততালি তো থেমে গেছে। তাহলে কোথা থেকে এই একটানা হাততালির শব্দ আসছে? ফুল হঠাৎ করে দোতলার দিকে তাকাতেই তার হাসি মিলিয়ে গেল। উদ্যান এখনও একই ছন্দে হাততালি দিয়ে যাচ্ছে। ফুল কয়েকটা শুষ্ক ঢোক গিলল, কিন্তু লাভ হলো না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ। সেই নিস্তব্ধতার মাঝেই হাততালির শব্দগুলো ফুলকে ভীষণভাবে প্রভাবিত করছে। তার পুরা শরীর থরথর করে কাঁপছে, কিন্তু পা জোড়া জমে গেছে। তার মন চাইছে পালিয়ে যেতে, তবে শরীর চাইছে অবশ হয়ে যেতে। সমস্ত শক্তি হারিয়ে ফুল ফ্লোরেই বসে পড়ল।
আবেশ তাকে সামলানোর চেষ্টায় তার কাঁধে হাত রাখতেই হাততালির শব্দ আরও প্রকোপ হলো। ফুলের চোখ জোড়া এখনও উদ্যানের দিকেই নিবদ্ধ। আপাতত চোখ সরানো নিরাপদ নয়। চোখ সরানো মাত্রই যদি উদ্যান এসে তার গলা চেপে ধরে। এত ভয়ের মাঝেও তার মনে শুধু একটাই প্রশ্ন, উদ্যান এ বাড়িতে আসার 2 সপ্তাহ হয়েছে। এর মাঝে উদ্যান বেশি হলে 2-3 রাত বাড়ি থেকেছে। সে তো জানে উদ্যান রাতে বাড়িতে থাকে না। তার উপর মাহবুবা সুলতানা বলেছিলেন উদ্যান এই অনুষ্ঠানে থাকবে না। সেই হিসেবে ফুল তো ধরেই নিয়েছিল উদ্যান তাকে মারার পরপরই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। ফুলের ভাবনার মাঝেই সে লক্ষ্য করল উদ্যান হাততালি দিতে দিতে নিচে নামার জন্য সিঁড়ির দিকে অগ্রসর হচ্ছে। ফুল এবার অজান্তেই আবেশের হাত সরিয়ে দিয়ে পিছিয়ে যেতে লাগলো। ভয়ের চোটে সে মেহেন্দি আর্টিস্টের হাত থেকে মেহেন্দির কোণ ছিনিয়ে নিয়ে মেলোর হাতে দিতে লাগলো। কিন্তু তার চোখ তো উদ্যানের গতিবিধি পর্যবেক্ষণ করছে। উদ্যান যত এগিয়ে আসছে তার হৃৎপিণ্ডের গতি তত বাড়ছে। এভাবে বেখেয়ালি হয়ে মেহেন্দি দিতে গিয়ে এক পর্যায়ে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ফুল মেলোর হাত চেপে ধরল। নাচের সুবিধার্থে হাতের ব্যান্ডেজ খুলেই সে নিচে নেমেছিল, যার ফলে মেলোর হাতের তালুর মেহেন্দির ছাপ ফুলের হাতেও লাগলো। মেলো চিল্লিয়ে উঠতেই ফুলের চেতনা ফিরে যায়। ততক্ষণে সে মেলোর হাত ছেড়ে দেয়। উদ্যানে থেকে চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকাতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মেলোর হাতের তালুতে তেহ লেখা ছিল, সেটা পুরোটাই ফুলের হাতেও লেগে গেছে। ফুল এবার ডুকরেই কেঁদে উঠল। উদ্যান সিঁড়ি বেয়ে নিচে নামতেই মাহবুবা সুলতানা দ্রুত পায়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। আর এদিকে আবেশও ফুলকে আড়াল করে তার সামনে এসে দাঁড়িয়েছে। আবেশের পেছন থেকে ফুল উঁকি দিয়ে উদ্যানের দিকে তাকাতেই দেখল উদ্যানের সেই নিগুড় দৃষ্টি তার দিকেই স্থির। ফুল ভয় পেয়ে পুরোপুরিভাবে আবেশের পেছনে লুকিয়ে পড়ল। মাহবুবা সুলতানা হয়তো কিছু বলছেন, কিন্তু উদ্যান দায়সারাভাবে দাঁড়িয়ে আছে। প্রায় অনেকক্ষণ পর উদ্যান পুনরায় সিঁড়ির দিকে পা বাড়ায়। তখনই ফুল আবারও উঁকি দিয়ে উদ্যানের দিকে তাকাতেই উদ্যানের পা থেমে গেল। ঘাড় বাঁকিয়ে সরাসরি ফুলের দিকে তাকিয়ে বলল, আয় মেয়ে, অরেঞ্জ জুস আর আইস নিয়ে আমার রুমে আয়। উদ্যানের গা জ্বালানো কথার প্রেক্ষিতে আবেশ নিজেকে সামলাতে পারল না। প্রচণ্ড বিরক্তি মিশিয়ে বলল, লিসেন, ও এই বাড়ির কাজের লোক নয়। বাড়িতে কাজের লোকের অভাব নেই, তাদেরকে বলুন। উদ্যান এবার আবেশের দিকে তাকালো। অবশ্য চুলের জন্য উদ্যানের চোখ ভালো করে দেখা গেল না। উদ্যান প্রতিক্রিয়া না করে চোখ সরিয়ে মাহবুবা সুলতানার দিকে তাকায়। মাহবুবা সুলতানা একটা ঢোক গিলে মৃদু গলায় বললেন, তুমি নিজের রুমে যাও, ফুলকে পাঠিয়ে দিচ্ছি। উদ্যান এক মুহূর্তও অপেক্ষা করল না, হনহনিয়ে নিজের রুমে চলে গেল। সে চলে যেতেই আবেশ ফুলকে টেনে সামনে আনলো। ডিনার করেছিস? ফুল হ্যাঁ বোধক মাথা নাড়ে। গুড, নিজের রুমে যা। ফুল চলে যেতে উদ্যত হওয়া মাত্রই মাহবুবা সুলতানা বলে উঠলেন, উদ্যান যা নিয়ে যেতে বলল সেগুলো নিয়ে যা। ফুল ধরপড়িয়ে মাহবুবা সুলতানার দিকে তাকালো। তার মামি তাকে মনস্টারের গুহায় যেতে বলছে, বিশ্বাসই হচ্ছে না। ফুল, তুই রুমে যা। আবেশের কথায় মাহবুবা সুলতানা আশেপাশে থাকা সবার দিকে তাকিয়ে বললেন, সবাই নিজেদের রুমে চলে যাও, আজকে আর কিচ্ছু হবে না। সবাই এক এক করে চলে গেল। শুধু ফুল, আবেশ আর মেলো যেখানে ছিল সেখানেই স্থির হয়ে রইল। আবেশ ফুলের হাত ধরে নিয়ে যেতে চাইল। মাহবুবা সুলতানা ঠান্ডা গলায় বলে ওঠেন, ফুল, তুই সেটাই করবি যেটা আমি তোকে করতে বলেছি। ফুল মাথা নেড়ে আবেশের থেকে হাত ছাড়িয়ে নিল। তারপর কোনো দিকে না তাকিয়ে কিচেনের দিকে চলে গেল। আবেশ এতে ভীষণ রেগে যায়। মম, তুমি কেন ওই ছেলেটার উগ্রতাকে সমর্থন করছো? মাহবুবা সুলতানা তেতে উঠলেন। আমি তোকে উদ্যানের সাথে কথা বলতে নিষেধ করেছিলাম, তুই তারপরও কেন বললি? আর ওই ছেলেটা কাকে বলছিস? ভুলে যাস না ওই তোর বড় ভাই হয়। আবেশ ক্রোধের বর্ষবর্তী হয়ে হেসে উঠল। আমার ভাই হলে কথা বলতে নিষেধ করছো কেন? ও আমার ভাই নয়।
মুহূর্তেই ঠাস করে আওয়াজ হলো। সেই আওয়াজ শুনে মেলোর ভাবনায় ছেদ পড়ল। এতক্ষণ যাবৎ সে নিজের হাতের দিকে তাকিয়েছিল। দেহ লেখা অংশটা পুরোপুরি লেপ্টে গেছে, যা দেখে মনের কোণে অদ্ভুত অনুভূতি হানা দিচ্ছে। সে জানে এসব অনুভূতি তার জন্য নিষিদ্ধ, তবে কেন কান্না করতে মন চাইছে? সে কাঁদতে চাইল, কিন্তু পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে পারল না। আবেশ গালে হাত দিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে, চোখে এক আকাশ পরিমাণ বিস্ময়। তার মা এই প্রথম তার গায়ে হাত তুলেছেন। মাহবুবা সুলতানার চোখের কোণে পানি জমেছে। আড়ালে মুছে নিয়ে ভারী গলায় বললেন, যা ইচ্ছে কর গিয়ে, আমাকে আর মা বলে ডাকবি না। কথাটা বলেই মাহবুবা সুলতানা নিজের রুমের দিকে চলে গেলেন। আবেশ দিশা বিশা না পেয়ে মায়ের পিছু পিছু ছুটে গেল। যতই হোক, মাকে সে ভীষণ ভালোবাসে। মায়ের অভিমান দীর্ঘস্থায়ী হতে দেওয়া যাবে না। সবাই চলে যেতেই মেলো বসা থেকে উঠে দাঁড়ালো। লেহেঙ্গাটা হাঁটু পর্যন্ত তুলে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। আলতো হাতে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। দরজার ফাঁক দিয়ে উকি দিতেই শীষ বাজানোর শব্দ ভেসে এলো। সেই আওয়াজ শুনে ফুলের হাত পা কাঁপতে লাগলো। ট্রে আর গ্লাস টালমাটাল হয়ে ঝনঝন শব্দ তুলল। উদ্যান আড়াআড়িভাবে বিছানায় শুয়েছিল। কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে দরজার দিকে তাকালো। ভেতরে আয়। ফুল একটা লম্বা শ্বাস টেনে ভেতরে ঢোকে। দ্রুত পায়ে টেবিলের দিকে এগিয়ে গেল। হাতে থাকা ট্রেটা সেখানে রেখে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু তার আগেই উদ্যান দরজার সামনে এসে দাঁড়ায়। ফলস্বরূপ ফুল দুপা পিছিয়ে যায়। আমি তোকে যাওয়ার পারমিশন দিয়েছি? ফুল মাথা নেড়ে না বলতেই উদ্যান তীব্র বেগে তার গাল জোড়ে চেপে ধরল। তোর চিপ্পাটা একদম ইউজলেস। মুখ ফুটে উত্তর দিতে যখন এতই কষ্ট, তখন ইউজলেস জিনিসটা রেখে কী লাভ? কেটে ফেলে। ফুল ছটফট করতে লাগলো। বহু কষ্টে উচ্চারণ করলো, সরি মাস্টার, আমি আর মাথা নেড়ে উত্তর দেব না। উদ্যান ফুলকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। তাল সামলাতে ব্যর্থ হয়ে ফুল ছিটকে গিয়ে পড়ল ফ্লোরের ওপর। ফ্লোরে চায়ের কাপের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়েছিল। একটুর জন্য ফুল সেগুলোর ওপরে গিয়ে পড়েনি, তবে কোমরে ব্যথা পেয়ে ফুল ঘুমিয়ে উঠল। ও, উদ্যানকে নিজের দিকে অগ্রসর হতে দেখে ফুল পিছিয়ে যেতে লাগলো। মেলোর হাতে মেহেন্দি দেওয়ার দায়িত্বটা আমি তোকে দিয়েছিলাম, তুই সেটা না করে নাচানাচি করছিলি। তোর সাহসের প্রশংসা করতেই হচ্ছে। ফুল কান্না আটকে বলল, আমার হাতে ব্যথা ছিল, ভালো করে দিয়ে দিতে পারছিলাম না, সেজন্যই মামি উঠে যেতে বলেছিল। উদ্যান খাটের কোণায় বসে পড়ল। তর্জনী আঙ্গুল দ্বারা নিজের ওষ্ঠপুট ঘষতে ঘষতে বলল, অরেঞ্জ জুসটা রেডি করে আমার হাতে দে। ফুল এক হাতে কোমর চেপে ধরে উঠে দাঁড়ায়। টেবিলের দিকে পা বাড়াতেই উদ্যান বলে ওঠে, টেবিলের ওপর একটা বোতল রাখা আছে, অর্ধেক জুস ফেলে দিয়ে গ্লাসে আইস আর বোতলে লিকুইড মিশিয়ে ভালো করে মিক্সড কর। উদ্যানের কথা মতো ফুল টেবিলের সামনে এসে বোতলটির দিকে তাকালো। তখন তাড়াহুড়োয় সে এটা খেয়ালই করেনি। ফুল বোতলটার আকার দেখতেই বুঝতে পারল এটা কোনো নেশাজাতীয় তরল। বোতলের গায়ে অপরিচিত ফন্টে লেখা টিকে হ্যাসিন্ডা অ্যানিজো। কিরে, এত সময় লাগছে কেন? উদ্যানের রুক্ষ সূক্ষ্ম ধমকে ফুল বরাবরের ন্যায় কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে বোতলটা খোলার চেষ্টা করতেই বুঝতে পারল এটা খোলা তার দ্বারা সম্ভব নয়। সে বোতলটা উদ্যানের সামনে ধরতেই উদ্যান অদ্ভুতভাবে তার দিকে তাকায়। সামান্য বোতল খোলার শক্তি নেই? 18 বছর ধরে তোকে খাইয়ে পড়ে লাভের লাভ তো কিছুই হলো না দেখছে। উদ্যান ফুলের হাত থেকে বোতলটা নিতেই ফুল বিড়বিড় করে বলে উঠল, আপনি দেখতে পান বলে তো মনে হয় না, চোখ জোড়া আদৌ আছে তো আপনার? উদ্যান বোতল খুলতে গিয়েও থেমে গেল। গম্ভীর কণ্ঠে বলল, তোর স্কালের ভেতর মস্তিষ্ক আছে বলেও তো আমার মনে হয় না। মাথা ফাটিয়ে দেবো ভাবছি। ফুল তবদা খেয়ে গেল। এত আস্তে বলা কথাটাও মনস্টারটা শুনে ফেলল, আর শুনেও এমন শান্তভাবে ওয়ার্নিং দিল। উদ্যান একটা মোচড় দিতেই বোতলটা খুলে ফেলল। তারপর ফুলের হাতে দিয়ে বলল, শান্ত আছে থাকতে দিস, নয়তো সত্যি সত্যি তোর মাথা ফাটিয়ে ফেলবো। ফুল তৎক্ষণাৎ বোতলটা নিয়ে ফিরে গেল। তারপর উদ্যানের কথা মতো অর্ধেকটা জুস ফেলে দিয়ে সেই তরল আর আইস কিউব দিয়ে ভালোভাবে নাড়াতে লাগলো।
উদ্যান হাত বাড়িয়ে ইশারা করতেই গ্লাসটা তার হাতে ধরিয়ে দিল ফুল। এবার আমি যাই। উদ্যান গ্লাসে চুমুক দিয়ে ধীরে সুস্থে বলল। খুব তাড়া দেখছে, ইম্পর্টেন্ট কাজ আছে নাকি? ফুল মিথ্যা মিথ্যা হাই তুলে বলল। না মাস্টার, তেমন কিছু না। আসলে এখন মাঝরাত তো, তাই ঘুম আসছে। উদ্যান ফের নিশ্চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর অদ্ভুত গলায় প্রশ্ন ছুড়ল। ডেসপাসিতো গানটা শুনেছিস? কথাটা শুনে ফুলের মুখ হা হয়ে গেল। চোয়ালটাও খসে পড়ার উপক্রম। সে তড়িৎ গতিতে মাথা ঝাঁকিয়ে বলতে লাগলো। তওবা তওবা, আমি ওসব গান শুনি না মাস্টার। উদ্যান কাঠখোট্টা গলায় বলল। তোর রিয়াকশন দেখে বুঝলাম যে গানটা শুনেছিস। অ্যাকচুয়ালি এটা আমার ফেভারিট সং। ফুল এবার শুকনো ঢোক গিলল। মনস্টারের প্রিয় গান তেনার মতোই খতরনাক হবে, সেটাই স্বাভাবিক। সে মুখে হাসি টেনে বলল। ও আচ্ছা, আসলে আমি তো খাঁটি বাঙালি, তাই ওইটাই গানগুলো আমার সাথে ঠিক যায় না। আপনি তো দীর্ঘ সময় মেক্সিকোতে ছিলেন, তাই হয়তো রুচিতে পরিবর্তন এসেছে আপনার। ফুল এক নাগাড়ে কথাগুলো বলে থামল। স্বভাবতই সে মাঝে মাঝে একটু বেশি কথা বলে ফেলে। উদ্যানকে শান্ত দেখে সে যেন ভুলেই গেছে যে সে এখন মনস্টারের মুখোমুখি দাঁড়িয়ে আছে। স্প্যানিশ সং তোর কালচারের সাথে না গেলেও হিন্দি সং যে খুব যায় সেটা বেশ বুঝতে পারছি। ফুল থতমত খেয়ে গেল। সে ভুলে গিয়েছিল তখন সে আর আবেশ হিন্দি গানে নেচেছিল। আমি হিন্দি ভাষা বুঝি, তাই মাঝে মাঝে হিন্দি গানেও নাচা হয়। এখন থেকে স্প্যানিশ গানেও নাচবে। ফুল হকচকিয়ে তাকালো উদ্যানের দিকে। উদ্যান ডোন্ট কেয়ার ভাব নিয়ে মনের সুখে একের পর এক গ্লাসে চুমুক দিচ্ছে। আশা করি আমার সামনে নাচতে তোর খুব একটা প্রবলেম হবে না। ডান্সাররা তো সবার সামনেই নাচতে পারে। ফুল ঘাবড়ে গেল। এই উদ্যান কি এইসব খেয়ে মাতাল টাতাল হয়ে গেল নাকি? আর সে যে ডান্সার সেটা উদ্যানকে কে বলল? যেই বলুক না কেন, একদম ভালো করেনি। কি হলো বল? মাস্টার, আমি ওসব গানে নাচতে জানি না। কথাটা শোনা মাত্রই উদ্যান হাতে থাকা গ্লাসটা ছুঁড়ে মারল ফ্লোরে। ফ্লোরের ওপর আগে থেকেই ভাঙা চায়ের কাপের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়েছিল। এখন আবার এই গ্লাসটাও উদ্যান ভেঙে ফেলেছে। ভীত সন্ত্রস্ত ফুল দু হাত দ্বারা কান চেপে ধরল। উদ্যান রাগে এবার গর্জে উঠল। ইউ ব্লডি মিস্টেক। আর একবার আমার কথার উপর পাল্টা কথা বললে আই সোয়ার তোর জিভ কেটে ফেলবো। ফুল কাঁপতে কাঁপতে কয়েক পা পিছিয়ে গেল। অবাধ্য চোখ জোড়া ভিজে উঠল। এই একটা উপায় তুই সম্পূর্ণ সুস্থভাবে এই রুম থেকে বের হতে পারবি। তাই ভালো করে নাচিস। যদি আমার পছন্দ না হয় তাহলে তোর কপালে দুঃখ আছে। ফুল এবার বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। এরকম একটা মনস্টারের সামনে সে কিভাবে নাচবে? তার তো এখনই হাত পা কাঁপছে। এই মনস্টারটা তাকে চালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে ফেলতে চাইছে, কিন্তু কেন? জুতা খোল। ফুল অবাক চোখে উদ্যানের দিকে তাকাতেই উদ্যান নিজের জুতোটা খুলে তার মুখ বরাবর মারল। ফুল অবশ্য নিজের মুখ ঢেকে ফেলেছিল। জুতা খুলতে সমস্যা হলে জামা খুলে ফেল। এরকম একটা কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ফুল। কতটা চরিত্রহীন আর লম্পট হলে একজন মামাতো ভাই তার ফুফাতো বোনকে এভাবে বলতে পারে, সেটাই ভেবে পাচ্ছে না। সে কোনো মতে নিজের জুতো জোড়া খুলে ফেলল। কি বলতো, মাস্টারের সামনে জুতো পরে নাচাটা দৃষ্টিকটু লাগে। এবার আমি গান শুরু করেছি। বি কেয়ারফুল, মিস্টেক যেন না হয়। উদ্যান গেয়ে উঠতেই ফুল বড়সড় একটা ঝটকা খেলো। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্যান তার দিকে অগ্রসর হতে লাগলো। হাত উঁচিয়ে নাচতে ইশারা করলো। ফুল একটা বড় শ্বাস টেনে নাচতে লাগলো। Despacito, pero desnudarte besos despacito. Firma las paredes de tu laberinto. Y ejercer tu cuerpo todo en manuscrito. ফুলের শরীর শিউরে উঠল। যদিও সে বহু আগে জনপ্রিয়তার রহস্য খুঁজতে গিয়ে শুধুমাত্র একবার অনুবাদ সহ গানটা শুনেছিল, তবুও তার মনে হচ্ছে সে অর্থ বুঝতে পারছে। ফুলের স্টেপগুলো পারফেক্ট হওয়াতে উদ্যানের ভালো লাগছে না। ফুল ভুল না করলে উদ্যান তাকে শাস্তি দেবে কিভাবে, কষ্ট দেবে কিভাবে? ফুলের কান্না না দেখলে তো তার মাথায় খারাপ হয়ে যাবে। উদ্যান ফুলের সামনে গিয়ে দাঁড়ায়। Despacito, pero desnudarte besos despacito. Firma las paredes de tu laberinto. Y ejercer tu cuerpo todo en manuscrito.
উদ্যান হঠাৎ করে থেমে গিয়ে ফুলের আরও কাছে যেতে লাগলো। তাকে কাছে আসতে দেখে ফুল পিছিয়ে যেতে লাগলো। কিছুটা পিছিয়ে যেতেই ফ্লোরে থাকা একটা কাচের টুকরো তার ডান পায়ে ঢুকে গেল। সাথে সাথে উদ্যান সন্তুষ্ট হয়ে খাটের দিকে চলে গেল। সে সামনে থেকে সরে যেতেই ফুল নিজের পা চেপে ধরে নিচে বসে পড়ল। দূর আমার চোখের সামনে থেকে। উক্ত কথাটি শুনে ফুল টলমল নয়নে তাকালো সামনে বসে থাকা পাষণ্ড পুরুষটির দিকে। কম্পিত কণ্ঠে বলল, আ- আপনি ইচ্ছে করে এমনটা করেছেন তাই না? উদ্যান উত্তর দিল না। উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। ফুল, ডাক শুনে ফুল দরজার দিকে তাকালো। আবেশ অন্তদন্ত হয়ে এক ছুটে ফুলের সামনে এসে বসলো। ফুলের পায়ের অবস্থা দেখে তার মাথায় আগুন জ্বলে উঠল। তার পিছু পিছু মাহবুবা সুলতানাও এসেছে, কিন্তু দরজা পর্যন্ত এসেই থেমে গেছেন। এটা কিভাবে হলো ফুল? ফুল আঙ্গুল দিয়ে ফ্লোরের দিকে ইশারা করে কান্নাজড়িত কণ্ঠে বলল, ফ্লোরে কাঁচ ভাঙা ছিল। নাচের এক পর্যায়ে উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পিছিয়ে যেতেই পায়ে কাঁচ ঢুকে যায়। আবেশ বর্ষা থেকে উঠে উদ্যানের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি কি করেছেন ফুলের সাথে? উদ্যান অনুভূতি শূন্য চোখে আবেশের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পরে বলে উঠল, সেটা করেছি যেটা তুমি ওর সাথে করেছিলে। প্রথমবার উদ্যান কথা বলেছে আবেশের সাথে, আর এই প্রথমবারই আবেশ পুরোপুরিভাবে উদ্যানের চোখ জোড়া দেখতে সক্ষম হলো। লোকটার চোখ মারাত্মক, চোখ দিয়ে যেন সব কিছু ভস্ম করে দেওয়ার ক্ষমতা রাখে। আবেশ এসব আজগুবি চিন্তা বাদ দিয়ে বলল, আমি কি করেছিলাম ওর সাথে? ডান্স করেছিলে, আমিও সেটাই করার চেষ্টা করেছি, কিন্তু তোমার বোন আমার সাথে স্টেপ মেলাতে ব্যর্থ হয়েছে। বোন শব্দটা শুনে আবেশের চোখ বড় বড় হয়ে গেল। লোকটা যে তাচ্ছিল্য করে বোন বলেছে সেটা সে ভালোই বুঝতে পেরেছে। উদ্যান আবেশের পা হতে মাথা অবধি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বলল, কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়, জানো না? আবেশ ভ্যাবাচাকা খেয়ে গেল। সে জানে উদ্যান হয়তো ইচ্ছা করেই ফুলকে আঘাত করেছে, কিন্তু তার প্রমাণ নেই। তাছাড়া অনেক বুঝিয়ে শুনিয়ে মায়ের রাগ ভেঙেছে। এখন উদ্যানের সাথে তর্ক করতে গেলে মা আবারও রেগে যাবে। আবেশ পুনরায় ফুলের সামনে গিয়ে বসল। আলতো হাতে ফুলের ডান পা থেকে কাছের টুকরোটার একটানে বের করে ফেলল। তৎক্ষণাৎ ফুল আবেশের গলা জড়িয়ে ধরে গগন বিতাড়ি চিৎকার দিয়ে উঠল। আবেশ তো ফুলকেই সামলাতে ব্যস্ত, কিন্তু উদ্যানের দৃষ্টি তাদের দিকেই স্থির ছিল। আর কেউ না দেখলেও মাহবুবা সুলতানা বিষয়টা লক্ষ্য করলেন। আবেশ ফুলকে কোলে তুলে রুম থেকে বেরিয়ে গেল। পুরোটা দৃশ্য উদ্যান মনোযোগ সহকারে দেখল। তারা চলে যেতেই মাহবুবা সুলতানার উদ্দেশ্যে উদ্যান বলে উঠল, আপনার ছেলে ভুল করে ফেললো, আপনার অন্তত ওকে সামনে রাখা উচিত ছিল। মাহবুবা সুলতানা সাহস সঞ্চয় করে উদ্যানের সামনে এসে দাঁড়ালেন। আবেশের মা হয়ে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা, তুমি ফুলকে ভিক্ষা দাও। যে জিনিস আমার নয় সে জিনিস আমি ভিক্ষা দেবো কিভাবে? মাহবুবা সুলতানা অবাক চোখে তাকালেন, ক্ষীণ স্বরে আওড়ালেন, তার মানে তুমি আবেশের থেকে ফুলকে কেড়ে নেবে না? হুম হুম। মাহবুবা সুলতানার মুখ জ্বলজ্বল করে উঠল, কিন্তু উদ্যানের পরবর্তী কথাটা শুনে সেই উজ্জ্বলতা মুহূর্তেই ম্লান হয়ে গেল। কেউ যদি জেনে শুনে নিজের গলায় ছুরি চালাতে চায় আমি কেন বাধা দেব? তাছাড়া আপনার ছেলে কি হয় আমার? আমি কেন তার ভালো চাইব? মানে? মানেটা আপনার অজানা নয়, সব জানেন আপনি। আমি কি চাই সে সম্পর্কে ধারণা আছে আপনার। সবকিছু জানার পরেও যেচে পড়ে ছেলের জন্য মরণাস্ত্র ভিক্ষা চেয়েছেন, ভাবতেই ফানি লাগলো। মাহবুবা সুলতানা শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে অসহায় কণ্ঠে বললেন, তুমি ফুলকে মেরে ফেলতে চাও? ফ্লোরের উপর পড়ে থাকা রক্তের ফোঁটাগুলোর দিকে তাকিয়ে উদ্যান অন্তত আমি ওকে বারবার মারতে চাই, প্রতি মুহূর্তে মারতে চাই। ওকে একবার মেরে আমি তৃপ্তি পাবো না। মাহবুবা সুলতানার আত্মা কেঁপে উঠল। উদ্যান চোখ সরিয়ে আবারও তার দিকে তাকালো। ওর সাথে যুক্ত থাকা প্রত্যেকে সে মরণ যন্ত্রণা ভোগ করবে। এখন চয়েস আপনার। মাহবুবা সুলতানা ফ্লোরে বসে পড়লেন। ফুলের কোনো দোষ ছিল না বাবা, তুমি ওকে শাস্তি দিও না। উদ্যান তার ছেলের স্বরে বলল, সর্বপ্রথম মাটির দোষ ছিল,
তারপরে দোষটা ছিল গাছের। যেখানে পুরো ভিত্তিটাই দোষের মূল, সেখানে অস্তিত্বটাই মস্ত ভুল। উদ্যান উঠে দাঁড়ালো, বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পূর্বে থেমে গিয়ে বলল, রুমটা ক্লিন করে রাখবেন। আমি ফিরে এসে যেন ফ্লোরে পড়ে থাকা নোংরাগুলো না দেখি। কোলবালিশ জড়িয়ে ধরে ব্যথা নিবারণের চেষ্টা করছে ফুল, কিন্তু আবেশ যতবার ক্ষতস্থানে মলমের প্রলেপ লাগাচ্ছে ততবারই সে কোকিয়ে উঠছে। আর একটু সহ্য কর, হয়ে গেছে। আবেশ ফুলের পায়ে ব্যান্ডেজ পেঁচিয়ে ফুলের সামনে এসে দাঁড়ালো। ভেজা নেত্রোদয় মুছে দিতে দিতে বলল, কান্না করলে তোকে খুব বাজে দেখায়। ফুল চোখ তুলে আবেশের দিকে তাকায়। আবেশের চুলগুলো ততটা বড়ও নয় আবার ছোটও নয়, স্বাভাবিক স্টাইলে কাটিং করা। উদ্যানের মতো অদ্ভুত দেখায় না, চোখ জোড়া স্পষ্ট দেখা যায়। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, গায়ের রং ফর্সা, সব মিলিয়ে আবেশ সুদর্শন দেখতে। উদ্যানের মতো অতটা লম্বা না হলেও আবেশের উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। মনস্টারটা কবে যাবে আবেশ ভাই? কবে আমায় মুক্তি দেবে? আবেশ ঠোঁটের কোণে হাসি টেনে বলল, জানি না, তবে তুই চিন্তা করিস না, আমি থাকতে আর কেউ তোকে কষ্ট দিতে পারবে না। ফুল নাক টেনে বাচ্চাদের মতো বলল, সত্যি বলছো? কিন্তু তুমি ওই মনস্টারকে কিছু বললে তো মামি তোমায় বকবে। আমি চাই না আমার জন্য মামি তোমায় বকুক। আমি মমকে সামলে নেব। তাছাড়া ডেভিলটা তো বিয়ে করে নিয়েছে, তোর পেছনে লাগার টাইম পাবে না। আবেশ দেওয়ালে ঝোলানো ঘড়িটার চোখ বুলিয়ে নিল। এখন রাত 1টা বাজে। ডেভিলটার বিয়ে করে নেয়া মাত্রই আমি মমের কাছে একটা আবদার করব। ফুলের চোখে বিস্ময় ফুটে উঠল। কি আবদার করবে তুমি মামির কাছে? আগে বল, আমাকে তোর কেমন লাগে? ফুল লাজুক হেসে বলল। এটা কেমন প্রশ্ন আবেশ ভাই? আবেশ একটু বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলল, আমি জানি আমাকে তোর খারাপ লাগে না, কিন্তু আজকে আমার একটা জিনিস খারাপ লেগেছে। কি জিনিস? ডেভিলটা যখন তাচ্ছিল্য করে তোকে আমার বোন হিসেবে আখ্যায়িত করেছিল, তখন আমার একটু খারাপ লেগেছে। খারাপ লাগার কি আছে? অবশ্যই আছে, তুই আমার ফুফাতো বোন, সেই হিসেবে আমি তোর সাথে নেচেছি বলে এই ডেভিলটাও তোর সাথে নাচার সাহস পেয়েছে। আফটার অল ডেভিলটা আমার আপন ভাই, তাই তোর উপর আমাদের অধিকারটাও সমান। কিন্তু আমি এটা সহ্য করতে পারবো না। আমি তোর উপর সর্বোচ্চ অধিকার চাই, যাতে আমি খুব সহজেই তোকে ডেভিলটার হাত থেকে বাঁচাতে পারি। আবেশের দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল ফুল। আবেশের বলা কথাগুলো তার মাথার ওপর দিয়ে গেছে। একটু সহজ ভাষায় বলবে? সহজ ভাষায় আপাতত বলছি না, আগে মমকে বলবো, তারপর তোকে। ফুল নিজের গালে থাকা আবেশের হাতের ওপর হাত রেখে বলল, কিন্তু মনস্টার তো ওই বাড়িতেই থাকবে তাই না? তুমি যাই করো না কেন, মনস্টারের সাথে এক বাড়িতে আমি শান্তিতে থাকতে পারবো বলে মনে হয় না। আমি তো ঠিক করে নিয়েছি মনস্টার এই বাড়িতে থাকলে আমি মাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। নিজের বাড়ি বলে তোমার উন্মাদ ভাইয়ের অনেক দেমাগ। আমিও দেখবো এই বাড়ি থেকে চলে যাওয়ার পর সে কিভাবে আমায় টর্চার করে। আবেশের ঠোঁটে লেগে থাকা হাসি আরও প্রসন্ন হলো। ফুলের মাথায় হাত বুলিয়ে বলল, ভুলে যাস না ফুল, আমিও এই বাড়ির ছেলে, সেই হিসেবে আমার অধিকার আছে। অবশ্যই আছে আবেশ ভাই, তোমার অধিকার আছে বলেই হয়তো মনস্টারটা তোমার সাথে বাজে বিহেভ করে। আমার সেই অধিকার থেকেই তুই আর ফুফি এই বাড়িতে থাকবি ফুল। তবুও যদি কোনো কারণে থাকতে না পারি, তাহলে আমি নিজেই তোকে আর ফুফিকে নিয়ে অন্যত্র চলে যাব। না আবেশ ভাই, তা হয় না। তুমি কেন আমাদের জন্য নিজের বাড়িঘর ছাড়বে? আবেশ ফুলের সামনে থেকে সরে ফুলের পাশে এসে বসলো। এদিকে সে সরে যেতেই ফুলের নজর গেল দরজার দিকে। এতক্ষণ আবেশের জন্য সে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা উদ্যানকে দেখতে পায়নি। উদ্যানকে দেখেই ফুলের গলা শুকিয়ে এলো। উদ্যান অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। আমি তোর জন্য সব কিছু ছাড়তে পারবো ফুল, আমি সব সময় তোকে আগলে রাখবো। কথাটা বলেই আবেশ ফুলের দিকে তাকায়। ফুলকে ভয়ার্ত চোখে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে সে নিজেও দরজার দিকে তাকালো। উদ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখে আবেশ নিজেও কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু উদ্যান কোনোরূপ প্রতিক্রিয়া করল না। ধূপধাপ পা ফেলে নিজ গন্তব্যে চলে গেল।
সে চলে যেতেই ফুল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডেভিলটা কিছু শুনেছে বলে মনে হয় না। আবেশের কথার সাথে ফুল একমত হতে পারল না। তার মনে পড়ে গেল তখন উদ্যান তার বিড়বিড় করে বলা কথাটাও শুনতে পেয়েছিল। সকাল 7টা, আকাশের পূর্ব দিকে সূর্য নিজের রক্তিম আভা ছড়িয়ে দিয়েছে। বন্ধ জানালার পর্দা ভেদ করে সেই আভা রুমে প্রবেশ করতে পারছে না। খাটের ওপর ঘুমিয়ে আছে ফুল। নিস্তব্ধ রুম জুড়ে অন্ধকার রাজত্ব করছে। এমন সময় মাথায় কারোর স্পর্শ পেয়ে ফুলের তন্দ্রায় বিঘ্ন ঘটে। পিটপিট করে চোখ মেলে সামনে কারোর অবয়ব দেখে সে চিৎকার করতে যাবে, তার আগে সামনে বসে থাকা ব্যক্তিটি টেবিল ল্যাম্প চালিয়ে দেয়। নরম গলায় বলে, ভয় পাস না, আমি এসেছি। মায়ের স্নিগ্ধ কণ্ঠ শুনে ফুলের ভয় কেটে যায়। বিছানা থেকে উঠে মায়ের গলা জড়িয়ে ধরে। তুমি এসে গেছো মা? এসে গেছে। ফুল রেহানা বেগমকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। অভিমানের সুরে অভিযোগ করতে লাগলো, তুমি জানো তোমার অবর্তমানে তোমার মেয়ের সাথে মনস্টারটা কি কি করেছে? রেহানা বেগম চমকালেন না, বরং বরাবরের ন্যায় শান্ত গলায় বললেন, জানি, ভাবি সব বলেছেন আমায়। তুমি কি এবারও কিছু বলবে না মা? রেহানা বেগম নিশ্চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর গম্ভীর গলায় বললেন, আমি যতদূর জানি উদ্যান বেশি দিন থাকবে না। আমি চাই না অশান্তি সৃষ্টি করতে। ভুলে যাস না তাদের কাছে আমরা ঋণী। তারা না থাকলে আমরা বহুদিন আগে বিলীন হয়ে যেতাম। আমাদের মতো আগাছা আর পরগাছার মতো মানুষদের মুখে প্রতিবাদ শব্দটা মানায় না। মায়ের এমন তিক্ত বাণী শুনে ফুলের চোখের কোণে পানি জমল। রেহানা বেগম উঠে দাঁড়ালেন। দরজা অবধি এসে পুনরায় পিছু ফিরলেন। ফ্রেশ হয়ে নিচে যা, জানি পায়ে ব্যথা, তবুও রুমে বসে থাকিস না।